নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হুমায়ুন কবির গত পরশু দিন 6 ডিসেম্বর একটি মসজিদের ভিত্তি প্রস্তর করলেন। এতটা পর্যন্ত আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল রবিবার দিন কি হলো। সারা পশ্চিমবঙ্গ আমরা দেখলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ তার আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত একদম একটা সনাতনী সংস্থা। এবং সেই জায়গা থেকে কোন রকম রাগ ঢাক না রেখেই শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন, অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি উপস্থিত ছিলেন। এবং তিনি উপস্থিত থেকে অদ্ভুত একটা কথা বলেছেন, হিন্দি নাকি আমাদের রাষ্ট্রীয় ভাষা। এরকম কোন রাষ্ট্রীয় ভাষা আমাদের ভারতবর্ষের নেই, আপনাদের জানিয়ে রাখি। কিন্তু তিনি বলে ফেলেছেন কথাটা, আমরা জানি না এটার কি ভিত্তি। কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হোক কিংবা তার আগের দিন বাবরি মসজিদের যে শিলান্যাস সেই বিষয়টা হোক, বিষয় কিন্তু একটাই, যে মানুষকে একদম মেরুকরণের রাজনীতি, কিসের ভিত্তিতে মেরুকরণ, ধর্মের ভিত্তিতে মেরুকরণ, তার বিনিময়ে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে চালিত করতে চাইছে দুটো শক্তি। একটা সংখ্যালঘু সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা এবং তার যে মূল কাণ্ডারি সেটা হুমায়ুন কবির, এবং আরেকটা হিন্দুদেরকে এককাট্টা করার চেষ্টা। সংখ্যালঘুরা যদি এককাট্টা হতে পারে তাহলে কেন হিন্দুরা পারবে না? মূলত এই লড়াই এই মুহূর্তে কোন সরকার চাকরি দেবে, কোন সরকার হাতে কাজ দেবে মানুষের, কোন সরকার পেটে ভাত দেবে, সেই সমস্ত গুলো এখন আর খুব একটা বিষয় নয়। এখন বিষয় হচ্ছে কোন ধর্মকে কে এককাট্টা করতে পারবে, এইটাই কি বিষয়। তাহলে এই মুহূর্তে আরো একটা তথ্য আপনাদের দিই। হুমায়ুন কবির খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন পরশুদিন, যেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা জল্পনা এই মুহূর্তে সারা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে একটা নতুন চর্চা, যেটা হচ্ছে হুমায়ুন কবির বলেছেন যে 90টা আসনে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের ক্যান্ডিডেটই জেতে, এবং সেটা আমরা নতুন ভাবে দল খুলে প্রার্থী দেব সেখানে। অর্থাৎ হুমায়ুন কবির খুব সহজে একটা হিসেব করে ফেলেছেন। তিনি বহুদিনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একজন মানুষ এবং তিনি জানেন পশ্চিমবঙ্গের 294টা আসনের মধ্যে 90টা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং সংখ্যালঘুরাই সেখানে ডিসাইসিভ ক্ষমতায় থাকে। তারাই ঠিক করে যে কারা এই মুহূর্তে আমাদের এমএলএ হবে। সেই জায়গাটা 90টা কেন্দ্রে 90 জন বিধায়ক, সেটা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত হয়। অর্থাৎ যে সমস্ত 90টা কেন্দ্রে প্রায় 42 থেকে 90% ভোট সংখ্যালঘু মানুষের, সেই 90টা কেন্দ্রে যেন কোনো মতেই হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক ছাড়া আর কেউ চুজ না করেন কাউকে। এইটা তার বক্তব্য। এবং অন্যদিকে আরেকটা হিসেবও তিনি তুলে ধরেছেন, সেই হিসেবটা আপনাদের সামনে একটু রাখি। হুমায়ুন কবির বলছেন যে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরের থেকে কন্টিনিউয়াসলি সংখ্যালঘু এমএলএ এর সংখ্যা কমতে শুরু করেছে। তিনি কিন্তু আর বলছেন না যে এই মানুষটি হঠাৎ করে এলো কেন, এই মানুষটি দল বদল করে তৃণমূল কংগ্রেসের কোন, এইগুলো কিন্তু আর বক্তব্য নয়। সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সম্পূর্ণ রাজনীতিকরণের একটা চেষ্টা এই মুহূর্তে হুমায়ুন কবির করছেন। এবং তিনি একদম বড় বড় করে হিসেব দিয়ে দিয়েছেন। 2011 সালে বিধায়ক ছিল, সংখ্যালঘু বিধায়ক 67 জন, 2016 সালে 57 জন কমে হয়, এবং 2021 সালে 44 জন। এইভাবে কমছে কেন সংখ্যালঘু মানুষের সংখ্যা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা অবশ্যই তুলে ধরেছেন কিন্তু হুমায়ুন কবির। এবং তিনি কি বলছেন, তিনি বলছেন যে শুভেন্দু এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস 204টে আসনে যা ইচ্ছা মারামারি করুক, কিন্তু 90টা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যেন আমার প্রার্থীরা ছাড়া কেউ না যেতে। তার কারণ আমি বাবরি মসজিদ তৈরির ডাক দিয়েছি, এবং বাবরি মসজিদ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা নতুন পরিচয়। এই নিয়ে রাজনীতি এই মুহূর্তে অন্যদিকে পশ্চিমবঙ্গে হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তার কতটা প্রভাব পড়তে পারে, বাবরি মসজিদের কতটা প্রভাব পড়তে পারে, সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের তৈরি হওয়া বাবরি মসজিদ, সেই দুটোই কিন্তু শেষ পর্যন্ত ম্লান হয়ে যেতে পারে। এই সমস্ত প্রচেষ্টাগুলো ম্লান হয়ে যেতে পারে যদি পশ্চিমবঙ্গে কোনো ধরনের কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই যদি মানুষ ভরসা করেন এবং আবারও 26 সালে
তাকেই মুখ্যমন্ত্রীর পদটা সঁপে দেন পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে এই সমস্ত কিছু করে কোনো কিছুই লাভ হবে না। অর্থাৎ এই মুহূর্তে একটা শক্তি কাজ করছে যারা সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে ভোটটাকে করাতে চাইছে। কোন শক্তি কাজ করছে? তারা কিন্তু কখনোই, হুমায়ুন কবির বলছেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের শিক্ষার জন্য কি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কজনকে চাকরি দিয়েছে, এই সমস্ত কিন্তু তার বক্তব্য নয়। তার বক্তব্যটা কি? সংখ্যালঘু বিধায়ক কেন কমে যাচ্ছে, মুসলিমদেরকে আপনি বোকা ভাবেন নাকি, এই সমস্ত বক্তব্যের মাধ্যমে সম্পূর্ণ সংখ্যালঘু সমাজটাকে আটকে রাখতে চাইছেন। এবং এই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু একটা খুব পরিচিত ছক, পশ্চিমবঙ্গের ভোটে লড়ার ক্ষেত্রে হয়তো এটা পরিচিত ছক নয়, কিন্তু বাইরে বিভিন্ন স্টেটে যেহেতু আমরা আলোচনা করি, আমরা যেহেতু সারা দেশের খবরটা রাখি, আমাদের চ্যানেলের ট্যাগলাইন আপনারা জানেন যে আড্ডার ছলে দেশের খবর, আমরা যেহেতু খবরটা রাখি সেহেতু আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে শুধুমাত্র দিল্লির ভোট ছাড়া ইদানিং কালে ভারতীয় জনতা পার্টি যতগুলো ভোটই লড়েছে না কেন, এই সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে বিরোধীর জায়গায় রেখে তারা হিন্দুদেরকে এককাট্টা হতে বলে হিন্দু ভোটের ভিত্তিতে কিন্তু বেরিয়ে এসেছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়কে একদিকে রাখা সম্ভব হচ্ছিল না, এবং ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা দেখলো, অনেক দিন চেষ্টা করেই দেখলো, তারা চেষ্টা করলো ভারতীয় জনতা পার্টি নিজেদের আওতায় আনতে সংখ্যালঘুদের, কিন্তু 2024 সালেও তারা পারেনি যখন, তখন তারা একদম সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়ের একদম উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী জুন মাসে একটি কথা বলেছেন 2024 সালে, আমাদের আর সংখ্যালঘু ভোট দরকার নেই, জো হামারে সাথ হাম উনকে সাথ। এই যে কথাটা, তার কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়েছিল, এবং এই কথাটা সুদূর প্রসারী প্রভাব যে পড়েছিল, ভারতীয় জনতা পার্টি আসলে কি বক্তব্য সেটা যে সংখ্যালঘুদের কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, সেটা কিন্তু অনেক বিজেপি নেতাই বুঝতে পারছিলেন। কিন্তু এটাকে ম্যানেজ দেওয়ার একটা চেষ্টা করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, তিনি যখন রাজ্য সভাপতি হলেন তিনি বললেন আমরা সংখ্যালঘুদের হাত থেকে পাথর নিয়ে বই ধরিয়ে দিতে চাই, কিন্তু সেটাতেও খুব একটা গ্রহণযোগ্যতা পেল না বিজেপি। তার পরবর্তীতে এই মুহূর্তে একটা নতুন মুভমেন্ট, বহু মানুষজনই কিন্তু বলছেন যে দিল্লি থেকে গুজরাট লবি এই মুহূর্তে সমর্থন করছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে নতুন প্রজেক্ট, এই যে নতুন মাসিহা হিসেবে এসেছেন হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির বিভিন্ন সময় রাজনীতিতে প্রান্তিক জায়গায় থেকেছেন, কোনো মতেই তিনি খুব একটা যে জনপ্রিয় নেতা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের নেতা হয়ে উঠেছেন তেমন কিন্তু নয়। তার রাজনীতি 30 বছর কেটে গিয়েছে, কিন্তু তার যে জনপ্রিয়তাটা এই মুহূর্তে তিনি নিচ্ছেন, এই মুহূর্তে তিনি পাচ্ছেন, সেটা কিন্তু কখনোই পাননি তিনি। এবং এই জায়গাটা কোথাও একটা কেউ তাকে ব্যাকআপ দিচ্ছে, কে আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু তার পরের দিনই আমরা যেটা দেখলাম যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অর্থাৎ কোথাও গিয়ে একদম সরাসরি একটা মেসেজ দেওয়া যে সংখ্যালঘুরা যদি এককাট্টা হতে পারে তাহলে হিন্দুরা কেন পারবে না, হিন্দুদের ক্ষমতাটাও আমরা দেখিয়ে দিতে চাই। অর্থাৎ সমস্ত একদম কনসেন্ট্রেশনটা এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায় বনাম সংখ্যাগুরু সম্প্রদায়, এইটাই কি হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি আমরা জানি না। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে মানুষ বারংবার প্রমাণ দিয়েছেন যে তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা খুব একটা প্ররোচনায় পা দেন না, কিন্তু সেই জায়গা থেকেও একটা চেষ্টা, ক্রমাগত চেষ্টা বিভাজনের রাজনীতি, সেটা কিন্তু আসছে, দেখা যাচ্ছে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত কি করবেন সেটা ব্যালট বাক্স খোলার পরবর্তীতে বোঝা যাবে। যদি ভোট ঠিকঠাক হয়, যদি এসআইআর ঠিকঠাক হয়, সম্পূর্ণটা আমরা শেষ গুনতিতে বুঝতে পারবো যে কে আদপে মানুষ কাকে এগিয়ে রাখলেন। আমরা অবশ্যই আগামী 4-5 মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি সম্বন্ধে আলোকপাত করব। পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের রাজনীতির ক্ষেত্রে, কারণ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কিন্তু রয়েছে 29 জন সাংসদ, 29 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাটিং করে। সেই তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদের যে মূল শক্তিটা, সেটা কিন্তু তাদের সরকার পশ্চিমবঙ্গে চলছে। সরকার চলে গেলে এই 29 জন সাংসদের গুরুত্বটাও কিন্তু বেশ খানিকটা কমে যাবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। সুতরাং সামগ্রিকতার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস টিকে থাকতে না পারে, তৃণমূল কংগ্রেসের কিন্তু আর সামগ্রিকভাবে ভারতবর্ষ জুড়ে কোনো শক্তি নেই। কারণ বামেরা যতই শূন্য হয়ে যাক না কেন, তাদের কিন্তু সারা ভারত জুড়ে সংগঠন রয়েছে, তারা কিন্তু সারা ভারতের বিভিন্ন স্টেট গুলোতে তাদের বিধায়ক রয়েছে, বিভিন্ন স্টেট গুলোর থেকে তাদের কিন্তু সংগঠন রয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকেও একই অবস্থা। কংগ্রেস সারা ভারত জুড়ে লড়াইটা করে। কংগ্রেসের বিভিন্ন রাজ্যে সরকার যেমন চলছে, বিভিন্ন জায়গায় তারা বিরোধীর আসনে বসে আছে। তাই বাম কংগ্রেস কিন্তু টিকে থাকতে পারবে শেষ পর্যন্ত, কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষমতা হারালে আর টিকে থাকাটা খুব একটা সহজ হবে না তাদের কাছে। আম আদমি পার্টি তারাও পর্যন্ত পাঞ্জাবে কিন্তু সরকার তৈরি করেছে, পাঞ্জাবের সরকার চালাচ্ছে তারা। তাই দিল্লি থেকে সরে গেলেও আম আদমি পার্টির কিন্তু এখনো দাম রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস সরে গেলে কিন্তু তাদের আর দাম থাকবে না। এবং সরে যাওয়ার পেছনে যে চক্রান্তটা কাজ করছে সেটা কিন্তু সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু সম্পূর্ণ ভোটটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন এতদিন। এবার সংখ্যালঘু ভোটের যদি কিছুটাও কাটিয়ে নিতে পারে হুমায়ুন কবির, তাহলেই কিন্তু খেলাটা অনেকটা সহজ হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মূল যে বিরোধী দল তাদের জন্য। তাই সমস্ত কিছুর পেছনে একটা রচনা কি লিখছে দিল্লিতে বসে অমিত শাহ? আপনাদের সামনে এই প্রশ্ন রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, অবশ্যই তৈরি হোক, সেই নিয়ে কারোর কোনো আপত্তি থাকার জায়গা নয়। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে 2026-এর ভোটের আগে কেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে? কেন হঠাৎ করে হুমায়ুন কবির এই সামগ্রিক বিষয়টা নিয়ে এতটা উত্তেজিত হয়ে গেলেন? এবং শুধু তাই নয়, তার পরের দিন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেটাকে নিয়েও রাজনীতি সরগরম। সম্পূর্ণ বিষয়গুলো এই হিন্দু মুসলিমের রাজনীতিতে কেন আবদ্ধ থাকছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে তো রাজনীতি এটার ভিত্তিতে হতো না। সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায় এসব ছাপিয়ে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস করে, এইটা উঠে আসতো। কিন্তু এখন কে হিন্দু, কে মুসলিম, এটার ভিত্তিতে রাজনীতি হচ্ছে। কেন হচ্ছে? কারা করাচ্ছে এই রাজনীতি? কারা এই এজেন্ডা নিয়ে রাজনীতি করতে এসেছে? আমাদের প্রশ্ন থাকলে, আপনারা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।